যারা ইংরেজি সাহিত্যের ছাত্র তাদের ক্ষেত্রে একটা উপন্যাস খুবই তাদের মনে দাগ কেটে গেছে, নিশ্চয়ই তাদের পড়ার ক্ষেত্রে আপনাদের সঙ্গে মিল খুঁজে পেতে পারেন। তার নাম হচ্ছে গালিভার্স ট্রাভেলস। গালিভার নামক একটি ভদ্রলোক একবার গিয়েছিলেন এমন একটা অচেনা দেশে, সেই দেশে মানুষদের অ্যাভারেজ হাইট খুব ছোট্ট, ভীষণ ছোট্ট। তাদেরকে সেখানে দেখে গালিভার অবাক হয়ে যায়। সেই ছোট্ট মানুষগুলোকে বলা হতো লিলিপুট। তো আজকের সময় যখন একজনকে তুলনা করতে হয়, খুব খাটো করতে হয় না, তখন তাকে সম্পর্কে বলা হয় তুমি তো লিলিপুট। ভারতবর্ষের মতো দেশ, যেই দেশ $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশ, বিশ্বের অন্যতম প্রথম 5টি দেশের মধ্যে একটি দেশ সেই ভারতবর্ষ, সেই ভারতবর্ষের সঙ্গে কখনোই তুলনায় আসে না কোনোভাবেই পূর্ব দিকের প্রতিবেশী দেশ বাংলাদেশের। কিন্তু প্রত্যেকটি দেশের যে নাগরিক তাদের উচিত সেই দেশের প্রতি তাদের আনুগত্য এবং সেই দেশের প্রতি তাদের নিখাত ভালোবাসা থাকা, এটা স্বাভাবিক। কিন্তু তার মানে এই নয় যে আমি কখনো সেই ভালোবাসাটার উপরে ভর করে এমন কিছু আলটপকা মন্তব্য করব না যেখানে সেই মন্তব্য ঘিরে জল ঘোলা হতে পারে এবং মানে পাশাপাশি দেশের সঙ্গে সম্পর্ক ক্ষেত্রে বড় অন্তরায় হতে পারে। দর্শক বন্ধুরা, গত 1 মে বাংলাদেশের একটা প্রথম শ্রেণীর দৈনিক বা প্রথম শ্রেণীর পোর্টালে সেখানে দেখলাম সেখানকার বিডিআরের অবসরপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল ALM ফজলুর রহমান নামের একজন ভদ্রলোক, তিনি বলেছেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে এই উত্তেজনাকর পরিস্থিতি আছে, এই ক্ষেত্রে যদি পাকিস্তান ভারতকে আক্রমণ করে বা এরকম কিছু যদি ঘটনা ঘটে, বাংলাদেশের নাকি উচিত হবে তৎক্ষণাৎ ভারতবর্ষকে আক্রমণ করা এবং ভারতবর্ষের 7 সিস্টার্স নামে পরিচিত পূর্বোত্তর ভারতবর্ষের 7টা রাজ্যকে বাংলাদেশের মধ্যে অন্তর্ভুক্ত করা। তাহলে আমি যে তুলনাটা একটু আগে করলাম, লিলিপুটের কথা বললাম, সেটা কি ভুল বললাম? আপনারা বিচার করবেন, কমেন্ট বক্সে লিখবেন। এবার প্রশ্নটা হচ্ছে, দেখুন, আপনার সাহস থাকা ভালো, দুঃসাহস ভালো না। আপনার স্বপ্ন দেখা ভালো, দুঃস্বপ্ন দেখা ভালো না। একটা লজিকে আসুন। লজিকটা কি? বাংলাদেশে দেখা যাচ্ছে 5ই আগস্টের পর থেকে, শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগের পর থেকেই একটা গোটা দেশ জুড়ে ভারত বিরোধী যেন একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে যে ভারতবর্ষ 1971 সালের পর থেকে এরকম পুতুল সরকার বসিয়ে রেখেছিল অভিযোগ, এবং বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকারের আমলে ভারতবর্ষ বিভিন্নভাবে সেই দেশকে লুণ্ঠন করার চেষ্টা করেছে। এরকম বিভিন্ন কথাবার্তা বিভিন্ন সময় ফেসবুকে আপনাদের বড় বড় যোদ্ধা বোদ্ধা যারা যারা আছেন, জ্ঞানীমানী, এইরকম দিব্যজ্ঞানযুক্ত কাণ্ডজ্ঞানহীন মানুষদের সংখ্যা প্রচুর ওইখানটায় আমি যা দেখলাম এই বিগত কয়েক মাসে, সেখানে দেখলাম তারা ফেসবুককে তাদের ভারত বিরোধিতার উগ্র ভারত বিরোধিতা, শুধু ভারত বিরোধিতা নয়, উগ্র ভারত বিরোধিতার একটা ঠিকানা খুঁজে পেয়েছেন। কথায় কথায় ভারত আক্রমণ করো, ভারতকে এই করো সেই করো, বিভিন্ন ক্ষেত্রে তাদের কমেন্ট। খুব স্বাভাবিক, ফেসবুক মানে তো আর সত্যিকারের দুনিয়া নয়। ফেসবুক মানে একটা ভার্চুয়াল দুনিয়া যেখানে যা খুশি বলা, যা খুশি লেখা যায়, সেখানে অনেকেই অনেক লাইক দিয়ে দেয়, কিন্তু বাস্তবের জমিটা বড্ড যে কঠিন বন্ধু। আমি আপনাদের কাছে কিছু তথ্য রাখতে চাই, কিছু যুক্তির জাল বুনতে চাই, যেখান থেকে দেখুন তো আপনাদের এই মেজর কি যেন নাম, ALM ফজলুর রহমান, যাকে আমি আমার মনে হচ্ছে তাকে বলি ফাজিল রহমান, কারণ এরকম ফাজলামোযুক্ত কথাবার্তা, ওই রকম র্যাঙ্কের একটা লোক, যিনি বিডিআরের প্রাক্তন ডিরেক্টর জেনারেল ছিলেন, যিনি বর্তমানে মোহাম্মদ ইউনূস সাহেবের অন্যতম ঘনিষ্ঠ মানুষ, যিনি কিনা 2009 সালে বিডিআর বিদ্রোহের 7 সদস্যের কমিশনের অন্যতম একজন ব্যক্তি, তার মুখ থেকে এই রকম একটা যুদ্ধ জিগির তোলা, এইরকম একটা নেতিবাচক এবং নক্কারজনক বক্তব্য কিভাবে তিনি করতে পারলেন আমার মাথায় ঢুকছে না। ওই যে কথা বলা হয় হিন্দিতে যে তু তো সাটিয়া গিয়া হ্যায়, এটা যখন তার মাথা কাজ করে না, তা আমার মনে হলো এই এই ফজলুর রহমান এই ভদ্রলোকের মাথাটাও গেছে। তো যাই হোক, আমার বিশ্বাস বাংলাদেশে প্রচুর পরিমাণে মানুষ তারা যুক্তির জাল গোনেন, তারা বোঝেন যে কোনটা ঠিক কোনটা ভুল, কোথায় লিলিপুট আর কোথায় তাদের অবস্থান, এটা নিশ্চয়ই আপনারা জানবেন। এবার প্রশ্নটা হচ্ছে, 1971 সালে যখন ভারতবর্ষের দুই দিকে একই দেশ ছিল, একটা পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান, তখনও পাকিস্তান একটা পরিকল্পনা করেছিল। কি পরিকল্পনা? যে পূর্ব দিক থেকে পূর্ব পাকিস্তান, পশ্চিম দিক থেকে পশ্চিম পাকিস্তান, উত্তর দিক থেকে তাদের মিত্রদেশ চীন, তার আর একটা মিত্রদেশ সেই সময়কার পরিপ্রেক্ষিতে ছিল হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, তারাও তারা আক্রমণ করবে এবং সব মিলিয়ে ভারতবর্ষকে নাস্তানাবুদ করে দেওয়া হবে এবং ভারতবর্ষকে দখল করে নেওয়া হবে।
প্রায় আমরা বর্ডার সিনেমাটা যারা 90s-এর লোক, যারা 90s-এ আছেন, বাংলা একটা হিন্দিতে একটা বর্ডার নামে একটা সিনেমা ছিল, সেখানে একজন সেনানায়ক পাকিস্তানের সেনানায়ক বলছে যে আমরা সকালের যেটা ব্রেকফাস্ট করি সেটা করব জয়সলমীরে, এবং লাঞ্চটা করতে চাই বা ডিনারটা করতে চাই আমরা দিল্লিতে বসে। মানে তাদের চিন্তাভাবনার লেভেলটা বুঝুন কোথায় তাদের চিন্তাভাবনা ছিল। কিন্তু ইতিহাসটা একটা অদ্ভুত একটা সাবজেক্ট, যে সাবজেক্ট পড়ে আমরা কিন্তু সমাজ বিবর্তনের শিক্ষা পাই। অনেকে বলেন ইতিহাস শুধুমাত্র রাজা বা যুদ্ধ বিগ্রহের গল্প। না, আমি সেটা মনে করি না। ইতিহাস অনেক শিক্ষা দেয়। কি শিক্ষা জানেন তো? সমাজ বিবর্তনের শিক্ষা। ইতিহাস আমাদের এই শিক্ষা দিয়েছে যে 1947 সালের 14ই আগস্ট যেমন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলো, 15 আগস্ট ভারতবর্ষের জন্ম হলো। যদিও ভারতবর্ষ ছিল, তাকে কেটে একটা অংশ দিয়ে দেওয়া হলো, একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে। তারপরে দুটো দেশ পরস্পরের মতোই চলতে শুরু করলো, কিন্তু সেই দুটি দেশের চিন্তাভাবনার এতটাই ডিফারেন্স ঘটে গেল যে একটা দেশ এখন $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশ, একটা দেশ খুব সেফ ইনভেস্টমেন্টের দেশ, একটা দেশ অত্যন্ত পরিমাণে শক্তিশালী দেশ হিসেবে উঠে এসেছে, আর একটা দেশ ক্রমশ নিমজ্জিত হতে শুরু করেছে ধ্বংসের দিকে। অবস্থা এমনই যে 1971 সালের পর বুঝি আরও একবার ভাঙতে বসেছে পাকিস্তান। আমি এই নিয়ে প্রতিবেদন করেছি দর্শক বন্ধুরা, আমার প্লে লিস্টে গেলেই আপনারা দেখতে পাবেন যে সেখানে এমন অবস্থা, তারা না পারছেন সামাল দিতে বালুচিস্তানকে, না পারছেন তাদের একদা বন্ধু তালিবানদের, তেহরিকি তালিবান পাকিস্তান, তাদের একটা নতুন গ্রুপ তারা নাস্তানাবুদ করে রেখেছে, না পারছে সিন্ধুর মানুষদের ঠিকঠাক রাখতে। ইতিমধ্যে পিওকে তো অবশ্যই যখন তখন বলে যে আমরা ভারতবর্ষের সঙ্গে লেগে যেতে চাই, কারণ একটা ভিখারি জায়গা থেকে, পাকিস্তানে থেকে আমি এত মানে বলতে বাধ্য হচ্ছি যে পাকিস্তান অবস্থাটা এত মানে হাড়ির খবর, এত মানে তাদের ভাড়ে মা ভবানী এতটাই অবস্থা যে তাদেরকে ভিখারিস্তান বলা হবে, তাদের সঙ্গে আলোচনায় যাওয়া যাবে না। তো সেই দেশটা তখন ভারতবর্ষকে নাস্তানাবুদ করতে চেয়েছিল, কিন্তু তখনকার আয়রন লেডি, আমাদের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সুচতুর নেতৃত্বে এবং বলিষ্ঠ সাহসিকতার নিরিখে তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রকে মুখের উপর চ্যালেঞ্জ করেছিলেন। তিনি গোটা পশ্চিমা বিশ্বকে অগ্রাহ্য করেছিলেন। তার পেছনে এসে দাঁড়িয়েছিল সোভিয়েত ইউনিয়নের মতো দেশ তৎকালীন। তাদের সহায়তায়, সক্রিয় সহযোগিতায়, পরোক্ষ সহযোগিতায় সোভিয়েত ইউনিয়নের কাছে অবশ্যই আমরা সারা জীবন আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। এই কারণে ডাইরেক্ট ওয়ার হয়েছিল, কিন্তু সেই যুদ্ধে পাকিস্তান নাস্তানাবুদ হয়ে যায়, পাকিস্তানকে দুটো ভাগ হতে হয়, নতুন একটা দেশের জন্ম হয়, তার নাম বাংলাদেশ। যেই বাংলাদেশের আপনার মতো ALM ফজলুর রহমানের মতো লোক সেখানে বসে সেখানকার উচ্চ পদাধিকারী হয়ে বর্তমানে মুখ্য উপদেষ্টার মতো মানুষের খুব কাছাকাছি থাকার পর আপনারা এই সমস্ত আলতু ফালতু মন্তব্য করেন। তাহলে আপনারা কৃতজ্ঞ না কৃতজ্ঞ, আপনারা সেটাই বিচার করবেন। ভুলে যাবেন না অবশ্যই, কারণ এই যে বললাম ইতিহাস বিবর্তন আমাদের সমাজ বিবর্তনের শিক্ষা দেয়। আপনারা ভুলে যাবেন না, কিন্তু প্রয়োজন পড়লে আরও একবার পাকিস্তান ভাঙতেও পারে, ভাঙবে না কেউ বলা যায় না। যে অবস্থা পাকিস্তানের, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। আর একটা জিনিস, আপনারা যারা ভাবছেন না যে তৎকালীন পশ্চিম পাকিস্তানের ছায়াতলে থেকে বর্তমানে ISI বা ওই দেশে বেশ কিছু পাকিস্তানি সামরিক বাহিনী উচ্চপদস্থ কূটনীতিকদের যাতায়াত বেড়ে গেছে, সেখানে থাকার আপনাদের সঙ্গে মত বিনিময় হচ্ছে, এটা আমরা বিভিন্ন সূত্রে বুঝতে পারছি। কিন্তু এটা ভুলবেন না যে আপনারা যদি তাদের প্ররোচনায় পা দিয়ে আবারও একটা 1971 লাইক কার্যকলাপ করেন, ওই যে ফজলুর রহমান সাহেব তিনি যেভাবে বলেছেন ইনভেট করবেন ইন্ডিয়াকে, আক্রমণ করবেন, 7 সিস্টার দখল করবেন, এটা যদি কোনোদিনও আপনাদের মধ্যে 1%ও চান্স থাকে, 1%, বিশ্বাস করুন 1% চান্স থাকলে না আপনাদের একই অবস্থা হবে যেটা পাকিস্তানে হয়েছিল। পাকিস্তান যেমন দুটো টুকরো হয়ে গেছিল, কে জানে আপনাদের দেশটাও 3টে টুকরো হতে পারে না। উত্তর দিকে রংপুর, উত্তরবঙ্গ, তখন ওখানে যেতে আপনাদের কিন্তু ভিসা লাগতে পারে। দক্ষিণে আপনারা চিকেন নেক করে আমাদের বলেন তো, শিলিগুড়ির 22 কিলোমিটার চিকেন নেক দেখান তো, বলেন চিকেন নেক কেটে দিলে সব হয়ে যাবে। ওটা কাটার আগে ভাবতে হবে তো আপনি কাটবেনটা কি দিয়ে। এবং ওই চিকেন নেক কাটতে গিয়ে দেখা গেল আপনার কক্সবাজার এলাকার যে ওখানে মায়ানমারের সঙ্গে ছোট্ট একটা জায়গা এলাকা যুক্ত আছে ওই দক্ষিণ প্রান্তে, সেই জায়গাটায় সেটাও আপনাদের চিকেন নেক, ত্রিপুরা সীমান্ত থেকে, সেটাও আপনাদের হাতছাড়া হতে পারে। কেন নিজের দেশকে বিপদাপন্ন করছেন? একটা কথা বাংলায় আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। অবশ্যই রমণীর গুণে সংসার সুখের হয়। ঠিক তেমনি করে দেশ সমৃদ্ধির পথে হাঁটে সেখানকার সুচতুর, সুযোগ্য, সুকৌশলী নেতৃত্বের কারণে। সুকৌশলী নেতৃত্ব, যিনি সামনে থেকে নেতৃত্ব দেন, যিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।
আপনারা যদি পাকিস্তানের উস্কানিতে আপনারা মদত পেয়ে আপনারা ভাবেন ভারতবর্ষের মতো $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশকে আপনারা মানে আপনাদের সঙ্গে আমাদের ভারতবর্ষের সঙ্গে লড়াই করতে যাবেন, তাহলে আপনারা গেলেন। পাকিস্তান তো যাবেই, আপনাদেরও ভৌগোলিক নকশার পরিবর্তন হয়ে যেতে পারে। তাই এই ALM ফজলুর রহমান ভদ্রলোককে একটু বলুন যে ওনার ফাজলামিটা বন্ধ করতে। এবং কেন আমি এটাকে এই প্রসঙ্গে প্রথমে ভাবলাম কোনো ভিডিও করব না, কিন্তু পরে দেখলাম যে না, এই ভদ্রলোককে বলতে হবে, কারণ যা দেখলাম ইনি তার ফেসবুক পোস্টে ব্রিজ পত্রিকার সম্পাদক সালাউদ্দিন তিনি একটা টুইটারে একটা পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে যে মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার 24 ঘন্টার মধ্যে নাকি এই পোস্টটা তিনি দিয়েছেন। অদ্ভুত ব্যাপার। দ্বিতীয় কথা দেখলাম যে একটা জায়গায় একটা সোশ্যাল মিডিয়া একটা ভিডিও পেলাম, সেখানে দেখছি যে মোহাম্মদ ইউনূস সাহেব নিজে বলছেন যে এই ভারত পাকিস্তানের বিবদমান এই অবস্থার মধ্যে নাকি বাংলাদেশকেও ওয়ার টাইম সিচুয়েশনে রেডি থাকতে হবে। কেন? ভারতবর্ষ কি আপনাদের সঙ্গে যুদ্ধ করার কথা বলেছে? না আপনারা ভারতবর্ষের ক্ষতি সাধন করতে চাইছেন? আপনারা যদি যুদ্ধ করতে চান তো যুদ্ধ হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা এই যুদ্ধযুগের জিগির তুলে আপনারা সেটা ঠেলা সামাল দিতে পারবেন না। আপনাদের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার, আপনাদের অবস্থা, ফিনান্সিয়াল অবস্থা, আপনাদের বিভিন্ন রকমের সমস্যা আপনাদের মধ্যে রয়েছে। আপনারা আপনাদের সেই সমস্যাগুলো মিটান। আমি আবার বলেছি, প্রত্যেকটা দেশ তার কাছে সেই দেশের সন্তানের কাছে অত্যন্ত প্রিয় হওয়া উচিত, এটাই সঠিক। কিন্তু তার মানে এই নয় যে অন্য দেশকে, অন্য দেশের উপরে আমি রক্তচক্ষু দেখাবো আর অন্য দেশ সেই রক্তচক্ষুটাকে মেনে নেবে। আপনি আমার দেশের 7 সিস্টার্স দখল করতে আসলে আপনার দেশের যে দুটো জায়গা ভাগ হয়ে যেতে পারে মশাই। রংপুর সেকশন আলাদা হয়ে যেতে পারে, দক্ষিণের সেকশন একটা জায়গা আছে সেখানে চিকেন নেকের মতো, সেটাও আলাদা হয়ে যেতে পারে। সামাল দিতে পারবেন আপনারা? কোন লজ্জায় এই ফজলু সাহেবের মতো লোকজন এই কথা বলেন? তাই বিনীত নিবেদন আপনাদের কাছে, যুদ্ধের জিগির তুলবেন না। সবসময় মনে রাখবেন, দূরের বন্ধুর থেকে কাছের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখা অনেক বুদ্ধিমানের কাজ। যেই কাজ করে চলেছে ভুটান, যে কাজ করে চলেছে নেপাল, যে কাজ করে চলেছে শ্রীলঙ্কা, যে কাজ করে চলেছে মায়ানমার, কারোর সঙ্গে কিন্তু ভারতবর্ষের কোনো সমস্যা হওয়ার কথা নয় বা সমস্যা হচ্ছেও না। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কাঠমান্ডুর পাক হাইকমিশন অফিসে সেখানকার মানুষ ক্ষোভ উগরে দিয়েছে। সেখানকার একজন নাগরিক সুদীপ নিউপানে তাকে হত্যা করা হয়েছে সেই পহেলগাঁও বৈশ্বরণে। শ্রীলঙ্কার মানুষ সেখানে ক্ষোভ উগরে দিয়েছেন কলম্বোর হাইকমিশনে। বার্মার মানুষ ক্ষোভ উগরে দিয়েছেন, ভুটানের মানুষ ক্ষোভ উগরে দিয়েছেন। আপনারা কি খেলা দেখছেন? শুধুমাত্র একটা দায়সারা গোছের স্টেটমেন্ট দিয়েই আপনাদের সব হয়ে গেল? মনে রাখবেন, সন্ত্রাসবাদকে যে প্রশ্রয় দেয় না, সেই একদিন তার ফাঁদে পড়ে, যেমন করে পাকিস্তান আজকে সেই ফাঁদে পড়ে গেছে। ISIয়ের সেই অপারেশন টোপাজের যে ঘটনা, এটা নিয়ে আমি আরও একদিন পরে বলবো। এই ফাঁদে পড়ে গেছে আজকে পাকিস্তান, সেই ফাঁদে আপনারাও বোধহয় পা দিতে চলেছেন। তাই পাকিস্তানের মদতপুষ্ট হয়ে এই ফজলুর রহমানের মতো মানুষ যেভাবে যুদ্ধ জিগির তুলছেন এবং লিলিপুট হয়ে যেভাবে এই ভারতবর্ষের মতো বিরাট অর্থনীতির দেশ, বিরাট শক্তিধর দেশের সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করছেন, তাতে মনে হচ্ছে আপনাদের মেন্টাল স্টেবিলিটি বোধহয় আপনাদের নষ্ট হয়ে গেছে। এটা চেক করুন, ঠিক করুন, দেশকে বিপদের দিকে ঠেলবেন না। আর একটা ভালো কথা, আপনারা বললেন না আপনারা লিখেছেন, ওই পোস্টে উনি লিখেছেন চীনকে সঙ্গে করে নিয়ে এই বিষয়ে সামরিক যদি কোনো পথ নেওয়া যায়। শুনুন, জেনে রাখুন, 1962 সালের ভারতবর্ষ আর 2025-এর ভারতবর্ষ এক নয়, সেটা গালওয়ান লড়াইয়ের সময় বোঝা গেছে। সুতরাং কোনো মতে আবার বলছি, কোনো মতেই সম্ভব না সেই দিনকে আবার অতীতে ফিরে যাওয়া। ভারতবর্ষের কাছে বর্তমানে অগ্নি সিরিজের যে মিসাইল আছে না, সেগুলি চীনের বেজিং পর্যন্ত তার আয়ত্তের মধ্যে চলে আসে, সাংহাই পর্যন্ত তার আয়ত্তের মধ্যে চলে আসে। পারমাণবিক অস্ত্র সম্পন্ন নিউক্লিয়ার ওয়ারহেড যুক্ত ব্যালিস্টিক মিসাইল ছাড়বার ক্যাপাসিটি ইন্ডিয়ার আছে। চীনও সেটা জানে। চীন একটা বিরাট গতিতে অর্থনৈতিক উন্নতির পথ দিয়ে যাচ্ছে। তারা কোনো সময় চাইবে না, তারা কাছের মানুষ, তারা ভারতবর্ষের মতো দেশের সঙ্গে সরাসরি যুদ্ধে যাওয়ার মতো ধৃষ্টতা, মানসিকতা কোনোটাই দেখাবে না, কারণ জানে তাদেরই লস হবে। তাই আপনাদের প্রতি বিনীত নিবেদন, দেশকে ভালোবাসুন, কিন্তু ভালোবাসতে গিয়ে অন্য দেশের ইগোতে হার্ট করবেন না। সেই ইগোতে হার্ট হলে কি হয়, 1971 সালে পাকিস্তান টের পেয়েছে। আবারও যদি এই রকম মিসঅ্যাডভেঞ্চার করার কেউ চেষ্টা করে, সেই দেশটাও বারো বেঁচে যাবে। ভালো থাকবেন। আবার একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে আসলাম, অন্যদিন আরও একটা বিশ্লেষণ নিয়ে আসবো। আমি শান্তনু ঘোষ, নমস্কার, জয় হিন্দ।